মৃত্যুর পর নাকি আকাশে তারা হতে হয়। রাতের আকাশে সেই সব অসংখ্য তারাদের মধ্যে মিশে থাকে অনেক গল্প, মৃত্যুর গল্প। সেই সব গল্পগুলোর সমাপ্তি সুখকর নাও হতে পারে, হতে পারে দুঃখের, যার পরিণতি হয়তো মর্মান্তিক। নমস্কার, আজ আপনার জন্যে আমাদের টিমের সদস্য ক্ষিতীশের লেখা ভূপালনগর স্টেশনের সেই রাত। সে কি আজকের কথা? আজ থেকে প্রায় 20 বছর আগেকার। এখন সতীশবাবুর বয়স প্রায় 60 ছুঁই ছুঁই। সতীশবাবুর বাড়ি মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে। তিনি কর্মসূত্রে কলকাতাতে থাকেন। তাকে কলকাতাতে এলেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতে হয়। তিনি পেশায় সেলসের কাজ করতেন, তাই তাকে অফিসের কাজের জন্য বিভিন্ন জায়গাতে প্রায়শই যেতে হতো। আর দূরের যাতায়াত ব্যবস্থার জন্য ট্রেনই ছিল একমাত্র ভরসা। এক সময় তাকে অফিসের কাজের জন্য ভূপালনগর যেতে হয়েছিল। তখন সময়টা ছিল বর্ষাকাল। তিনি সেখানে প্রায় 5-6 দিন কাজের জন্য ছিলেন। এই 5-6 দিনে প্রায় 4 দিনই তার বৃষ্টির মধ্যে কেটেছে। গত 2 দিন ওয়েদার একটু হালকা হয়েছে, তাই আজ বিকেলে সতীশবাবু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বলে ব্যাগপত্র গুছিয়ে তৈরি হচ্ছেন স্টেশনে যাওয়ার জন্য। কিন্তু মনে একটা খটকা লেগেই আছে, বৃষ্টিটা আবার যেন না আসে। এই বর্ষার আকাশে সূর্যিমামা কখন যে পশ্চিম আকাশে অস্ত গেছে তা বোঝা মুশকিল। এখন সন্ধ্যা হতে যায়, তারপর আজ আবার অমাবস্যা। তার উপর শ্রাবণ মাসের কালো মেঘে সন্ধ্যা হতে না হতেই চারপাশটা যেন ঘন কালো কুচকুচে অন্ধকার এসে গ্রাস করেছে। এমন সময় বাইরে থেকে একটা কণ্ঠস্বর এলো। বাবু, তাড়াতাড়ি করুন, রিক্সা এসে গেছে, বৃষ্টি হয়তো একটু পরেই নামবে। ভূপালনগর জায়গাটা এখনো প্রায় গ্রামের ছোঁয়া আছে। রাস্তাঘাট সন্ধ্যার পর প্রায় ফাঁকা বললেই চলে। তারপর বর্ষাকাল, আবার অমাবস্যার অন্ধকার। সতীশবাবু রিক্সা চেপে স্টেশনের উদ্দেশ্যে চলেছেন। এখান থেকে স্টেশন প্রায় 3 কিলোমিটার দূরে। রিক্সা স্টেশনের কাছাকাছি আসতে না আসতেই আবার গত দিনগুলির মতো মুষলধারে বৃষ্টি নামল। তিনি চটপট রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে নুড়ি বেছানো রাস্তার ওপর দিয়ে প্ল্যাটফর্মের দিকে এগোলেন। চারপাশে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। প্ল্যাটফর্মে পৌঁছে সতীশবাবু ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 7টা বাজে। ট্রেন আসতে এখনো আধ ঘন্টা দেরি আছে। তিনি দেখলেন এই বর্ষার মধ্যে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা বললেই চলে। 2-একটা দোকান যেগুলো এই সন্ধ্যার পর খোলা ছিল, বৃষ্টির নামার পর তারাও প্ল্যাটফর্মে ফাঁকা দেখে বন্ধ করার তড়িঘড়ি করছে। সতীশবাবু তাই দোকান থেকে রাতের কিছু খাবার কিনে নিলেন এবং প্ল্যাটফর্মের বসার জায়গাতে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। তিনি একা বললেই চলে। তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ট্রেন আসার সময় পেরিয়ে প্রায় 5 মিনিটের বেশি হয়ে গেছে, কিন্তু ট্রেনের আসার কোনো লক্ষণও তিনি দেখতে পাচ্ছেন না। তিনি টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে দেখলেন টিকিট কাউন্টারের যে লোকটি ছিল তিনি তার ব্যাগপত্র গুছিয়ে হয়তো বাড়ির পথের দিকে রওনা দিচ্ছেন। সতীশবাবু তাকে জিজ্ঞাসা করলেন, ট্রেন কি দেরিতে আসবে? প্রবল বৃষ্টির জন্য এমনিতেই ট্রেনটা লেট ছিল, তারপর সামনে এক বড় গাছ ভেঙে পড়েছে, কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না। সতীশবাবু একটু মাথার চুলটাকে নাড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন ধরালেন। তার আশেপাশে পুরো প্ল্যাটফর্ম তখন ফাঁকা। কোনো ব্যক্তির চিহ্ন তিনি সেখানে দেখতে পাচ্ছেন না। স্টেশনের আলোগুলো বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে যেন একবার করে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে।
সতীশবাবু তার নিজের অস্থির মনটাকে একটু শান্ত করে বসলেন আর ভাবছেন হয়তো তাকে না ঘুমিয়েই সারা রাত স্টেশনের মধ্যে কাটাতে হবে। এত কিছু ভাববার পর হঠাৎ সতীশবাবুর চোখ গেল স্টেশন চত্বরের এক প্রান্তে একটি লোক দেওয়ালের পাশে বসে কাঁপছে। তিনি ভাবলেন এই বৃষ্টির মধ্যে ঠান্ডায় হয়তো কাঁপছেন, কিন্তু একটু আগে তো ওই জায়গাতে নয়, বরং পুরো স্টেশনই ফাঁকা ছিল। সতীশবাবু ভাবলেন লোকটি হয়তো অসুস্থ, ওনাকে সাহায্য করা দরকার। তাই তিনি এগিয়ে গেলেন এবং বললেন, আপনার কি শরীর খারাপ? জল খাবেন? সতীশবাবু লক্ষ্য করলেন লোকটির বয়স হয়েছে অনেক, পরনে নোংরা জামা কাপড়, সাদামাটা চুল, চোখে মুখে হাজারো চিন্তার ছাপ। দেখে মনে হচ্ছে অনেক দিন কিছু খায়নি। এমন সময় বৃদ্ধ উত্তর দিল, না না, আমার শরীর খারাপ নয়, আমার কোনো জলেরও দরকার নেই। তিনি উল্টে সতীশবাবুকে বললেন, তোমাকে দেখে বড্ড অস্থির মনে হচ্ছে। না না, এই বর্ষার মধ্যে পুরো প্ল্যাটফর্মের মাঝখানে একা একা একটু অস্থির তো লাগবেই। একা কোথায়? এই তো আমি তোমার সঙ্গে আছি, তুমি তো একা নও। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম, কিন্তু আপনাকে তো আমি লক্ষ্য করিনি। বৃদ্ধ সতীশবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, তা তুমি যাবে কোথায় বাছা? তোমার নাম কি? আমার নাম সতীশ ঘোষ। এই অফিসের কাজের জন্য এখানে আসা। আমি কলকাতাতে যাব, ওখানে কাজের জন্যই থাকা হয়। আর বলবেন না, এই বৃষ্টির দাপটে আজ আর বোধহয় ট্রেন আসবে না। সারা রাত এই স্টেশনেই কাটাতে হবে। তা কলকাতাতে একাই থাকা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি একাই একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি। তোমার একা থাকতে ভয় করে না? যেন মনে হয় না যে পুরো বাড়িটা তোমাকে গিলে খেতে আসছে? হ্যাঁ, না না, আমি অনেক বছর ধরে একা থাকছি, ওই রকম অনুভূতি হয়নি কখনো। তবে সারা রাত এই ঝড় বৃষ্টির মধ্যে এই স্টেশনে থাকতে পারবেন তো? এই স্টেশনের রাতের রূপ কিন্তু পুরো পাল্টে যায়। তারপর আবার আজ অমাবস্যা। সতীশবাবু বৃদ্ধকে প্রশ্ন করল, রাতের রূপ পাল্টে যায় মানে? আছে এমন অনেক ঘটনা, অনেক ভয়ানক ঘটনাও আছে। ঠিক তখনই সতীশবাবু অনুভব করলেন কোথা থেকে বর্ষার এক ঠান্ডা বাতাস তার সারা শরীর কাঁপিয়ে দিয়ে গেল। সতীশবাবু বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, তা আপনি কোন ভয়ানক ঘটনার কথা বলছেন? বলবো বলবো, এত তারা কিসের? আছেন তো সারা রাত। তারপর দুজনেই নিস্তব্ধ। সতীশবাবু ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন অনেকটা রাত হয়েছে, 10:30। তিনি খানিকটা ইতস্তত হয়ে বৃদ্ধকে বললেন, তা আপনার বাড়ি কোথায়? বাড়িতে কে কে আছে আপনার? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, আমার বাড়ি ছিল, এখন আর নেই। এখন এই প্ল্যাটফর্ম, এই স্টেশনই আমার বাড়ি। তুমি শুনতে চাও আমার বাড়িতে কে কে থাকে? শোনাবো শোনাবো তোমাকে, সব কিছু বলবো তোমাকে আজকে।
সতীশবাবু বৃদ্ধের কথাগুলো মন দিয়ে শুনছিলেন। আমার এই স্টেশনের পাশেই বাড়ি। আমি, আমার স্ত্রী আর আমার একমাত্র মেয়ে সুধা, এদেরকে নিয়েই আমার ছোট্ট সংসার ছিল। আমি একটা স্কুলের শিক্ষক ছিলাম। আমাদের খুব সুখের সংসার ছিল, কিন্তু সেই সুখ আমার কপালে ছিল না। আমার স্ত্রী এই স্টেশনে একদিন ট্রেন দুর্ঘটনায় মারা গেল। তখন আমার মেয়ে সুধা অনেকটা ছোট্ট ছিল। তখন ওর বয়স ছিল বোধহয় 10 বছর। তারপর অনেকগুলো বছর কেটে গেল, অনেক অনেক। আমার মেয়ে সুধাকে নিয়ে আমার ঠিক ভালোভাবে দিন কেটে যেত। এর মধ্যে হঠাৎ একদিন সুধা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল। তাকে তড়িঘড়ি কলকাতাতে অনেক বড় ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। ডাক্তার অনেক টাকা খরচ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। মেয়ে আমার দিনের পর দিন শুকিয়ে যেতে লাগলো। কি জানি কি এক অচেনা রোগ ওর শরীরকে ক্রমশ শুকনো করে দিচ্ছিল। শরীর আর চেহারার দিকে তাকানো যেত না। দিনের পর দিন চিন্তায় আমার ঘুম আসতো না, খেতে পারতাম না। শুধু মেয়েকে জড়িয়ে বলতাম, তোর কিছু হতে দেবো না, তুই ঠিক হয়ে যাবি, তুই ঠিক হয়ে যাবি, দেখ 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 দেখ। তখন মেয়ে কি বলতো জানো? হ্যাঁ বাবা, আমার কিছু হবে না, আমি সবসময় তোমার কাছেই থাকবো। আর আর আমার যদি কিছু হয়েও যায়, আমি তো ওই আকাশের তারা হয়ে মায়ের পাশে থাকবো। তুমি আমাকে প্রত্যেকদিন একবার করে ডাকবে, আমি নিশ্চয়ই তোমাকে সাড়া দেব। কিন্তু কিন্তু তুমি দেখো, আমি পরের জন্মে তোমার মেয়ে হয়েই জন্মাবো। এভাবে 1 মাস কেটে গেল। সুধার শরীর আরো দিনের পর দিন কষ্ট, আর চোখে দেখা যেত না। তারপর হঠাৎ একদিন, তখন রাত 10টা হবে, আমি বিছানায় শুতে যাব। সুধাও তখন ঘরের মধ্যেই ছিল, কিন্তু আমি ঘরে ঢুকে দেখলাম সুধা ঘরের মধ্যে নেই। বাইরে ঘরের দরজাও খোলা। আমি ওকে 2-1 বার ডাকলাম, সুধা, সুধা মা, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমার চিন্তা হতে লাগলো, এত রাত্রে সুধা তো আমাকে না বলে কোথাও যাওয়ার মেয়ে নয়। তাছাড়া ওর যা শরীরের অবস্থা, কোথায় বা যাবে? আমি বাইরে বেরিয়ে সুধা সুধা বলে চিৎকার করে ডাকতে লাগলাম, সুধা, কিন্তু কোনো সাড়া পেলাম না। আমার ডাকে পাড়ার 2-1 জন আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি তাদেরকে বললাম, কিন্তু তারা কেউই বলতে পারল না। সেই অমাবস্যার রাতের অন্ধকারের মধ্যে
পথঘাট ঠিক করে চেনাও যাচ্ছে না। সেখানে সুধা ওর অসুস্থ শরীরটাকে নিয়ে কোথায় চলে গেল? ভাবছিলাম ও আবার ভুল করে কিছু করে বসবে না তো। হ্যাঁ, আমি সুধা সুধা বলে চিৎকার করতে করতে দৌড়াতে আরম্ভ করলাম। সুধা, সুধা, সুধা! দৌড়তে দৌড়তে প্রায় স্টেশনের কাছে এসে পাগলের মতো খুঁজতে লাগলাম। স্টেশনে দেখলাম স্টেশন পুরো ফাঁকা, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। আবছা অন্ধকারে স্টেশনের শেষ প্রান্তের মধ্যে দেখলাম রেল লাইনের পাশেই দাঁড়িয়ে রয়েছে সুধা। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, সুধাকে ডাকতে লাগলাম। সুধা, সুধা! কি করছিস মা? চলে আয় আমার দিকে মা! আমি যেন আর এগোতে পারছি না। আমি সব সময় তোমার কাছে থাকতে চাই বাবা। আমি আবার পরের জন্মে তোমার মেয়ে হয়েই জন্মাতে চাই বাবা। কথাগুলো বলতে বলতে সুধা ট্রেন লাইনের মাঝখানে গিয়ে দাঁড়ালো। আর দূর থেকে অন্ধকার ভেদ করে ছুটে আসছে মেল ট্রেন। আমি তৎক্ষণাৎ চিৎকার করতে করতে দৌড়ে গেলাম। সুধা, সুধা, চলে আয় মা, চলে আয়, চলে আয়! কিন্তু পারলাম না। ছুটে আসা মেল ট্রেন আমার মেয়েটাকে ভেদ করে চলে গেল। আমি দৌড়ে গিয়ে দেখলাম রেল লাইনের উপর যেন রক্তের নদী বয়ে গেছে। ওর দেহ টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম। কিন্তু সেই চিৎকারের আওয়াজও যেন কারোর কাছে পৌঁছাতে পারছে না। আমি কি করব কিছু বুঝে উঠতে পারলাম না। আমি কোনো লোকজনকে কিছু বলিনি, পুলিশকেও খবর দিইনি। তাহলে তো ওরা আমার মেয়েকে নিয়ে আমার থেকে আলাদা করে দেবে। সুধার দেহের টুকরো টুকরো অংশগুলোকে আমি প্যাকেটে ভরে নিয়ে এলাম আমার বাড়িতে। কারণ আমি আমার মেয়েকে কোথাও হারাতে দিতে চাই না। না না না, চাই না, না। আর 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 আজও হারাতে দিইনি, না, আর দেব না। সতীশ এতক্ষণ চুপ করেছিল, এবার বলে উঠল, এ আপনি কি বলছেন? হারাতে দেননি মানে? আর আপনার উচিত ছিল আপনার আশেপাশের লোকজনকে জানানো, এমনকি সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দেওয়া। না 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 না, তুমি দেখবে, দেখবে আমার মেয়েকে দেখবে, আমার মেয়েকে দেখবে তুমি। বৃদ্ধ পাশে থাকা একটা লাল নোংরা সুটকেসের দিকে হাত বাড়ালেন। সেটা খুললেন, আর খোলার সঙ্গে সঙ্গেই একটা পচা দুর্গন্ধ বের হতে লাগলো। সতীশবাবু দেখলেন সেই সুটকেসের মধ্যে প্লাস্টিকে মোড়া একটা মৃতদেহের টুকরো টুকরো অংশ।
তা দেখে সতীশবাবুর প্রায় জ্ঞান হারানোর অবস্থা। দেখো 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 আমার মেয়েকে আমি কোথাও হারাতে দিইনি। না 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 আমি দিইনি দিইনি। এই দেখো দেখো দেখো। সতীশবাবু আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি বলে উঠলেন, আপনি কি সত্যি মানুষ নাকি মানুষ রূপে পিশাচ? আমি পিশাচ, আমি পিশাচ, সত্যি সত্যি আমি পিশাচ। আমিও আমার মেয়ের মতো ওই আকাশের তারা হতে চেয়েছি। 10 লাইন থেকে আকাশের তারা হতে চেয়েছি। অনেক অনেক বছর আগে। সতীশবাবুর এতক্ষণে পা থেকে মাথা যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো। কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না। এতদিনে আমার আত্মা শান্তি পেল। আমি অন্তত কাউকে বলতে পেরেছি আমার কথা। তুমি আমার কথা শুনেছো। সতীশবাবু কি করবে বুঝে উঠতে না পেরেই যেই বৃদ্ধকে ঠেলার চেষ্টা করেছে, তৎক্ষণাৎ সতীশবাবু বিদ্যুতের শক খাওয়ার মতো ছিটকে গেল প্রায় 6 ফুট দূর পর্যন্ত, এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বুড়োর শরীরটা কেমন জানি না অদৃশ্য হয়ে গেল। শেষ হলো আজকের গল্প ভোপালনগর স্টেশনের সেই রাত। গল্পের বিভিন্ন চরিত্রে দেবাশিস, ক্ষিতীশ, রিয়া এবং রাহুল। শব্দগ্রহণে ক্ষিতীশ, সাউন্ড ও পোস্টার ডিজাইনে রাহুল, সমগ্র পরিচালনায় দেবাশিস।